আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি তোমরা এই ঈদে অনেক অনেক আনন্দ করেছো এবং এই করোনা পরিস্থিতির কারণে তোমরা যার যার ঘরে অবস্থান করছো। আমি আহমদুল্লাহ হাসান, সিনিয়র শিক্ষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকে ভিডিও ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি আজকে তোমাদের উচ্চতার গণিতের অধ্যায় 13 ঘন জ্যামিতি নিয়ে আলোচনা করব। তো ঘন জ্যামিতি, দেখো প্রত্যেকটা জ্যামিতিতেই আমাদের মৌলিক কিছু আলোচনা থাকে, তেমনি এই ঘন জ্যামিতি করার জন্য আমাদের কিছু মৌলিক ধারণা নিতে হবে। তো চলো আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। দেখো, আমাদের মৌলিক ধারণার ভিতরে প্রথমে আমরা লিখেছি বিন্দু, রেখা ও তল। তো দেখো, বিন্দু এবং রেখা আমরা পেয়ে যাব মাত্রা আলোচনা করতে গিয়ে, এবং পরবর্তীতে আমরা তলের সংজ্ঞা দিব। তো দেখো, জ্যামিতিতে মাত্রা কত প্রকার আছে? মাত্রা আছে 4 প্রকার। দেখো, শূন্য মাত্রিক, একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক। শূন্য মাত্রিক কি? যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নেই তাকে আমরা শূন্য মাত্রিক বলবো। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, আসলে শূন্য মাত্রিক বস্তু কি আসলে আছে? হ্যাঁ, অবশ্যই আছে। দেখো, আমরা যদি একটা বিন্দু দিই তাহলে অবশ্যই এই বিন্দুটার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নির্ণয় করা সম্ভব নয়। তাহলে এই বিন্দুকে আমরা বলবো, এই বিন্দুর হচ্ছে মাত্রা শূন্য, যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নেই। ওকে, এখন দেখো একমাত্রিক কি? একমাত্রিক হচ্ছে যার দৈর্ঘ্য আছে, প্রস্থ ও উচ্চতা নেই, তাকে আমরা একমাত্রিক বলবো। দেখো, রেখা, এই একটা রেখা, এই রেখাটার শুধু দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ এবং উচ্চতা নেই, কারণ অনেকগুলো বিন্দু পরপর বসিয়ে একটি রেখা গঠন করে। তো বিন্দুর যেমন দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নেই, তেমনি রেখার প্রস্থ এবং উচ্চতা নেই কিন্তু দৈর্ঘ্য আছে, কারণ এইটা আমরা বিন্দুগুলো যোগ করে দিয়েছি, যার কারণে একটি রেখা উৎপন্ন হয়েছে। তাহলে রেখা হচ্ছে একমাত্রিক। এবার আসো দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক হচ্ছে এক্স এবং ওয়াই অ্যাক্সিস থাকবে। তাহলে দেখো, এখানে আমরা বলবো যার দৈর্ঘ্য, প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই, তাকে আমরা দ্বিমাত্রিক বলবো। একটি আমি উদাহরণ দিয়েছি এখানে, আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই, তাহলে আমরা এই আয়তক্ষেত্রটাকে দ্বিমাত্রিক বলবো। আচ্ছা, এখন দেখো ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক জগতে, এখন আসো ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক জগতে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকবে, সেটা হচ্ছে ত্রিমাত্রিক জগতে অবস্থান করবে। যেমন একটি আমি ঘনবস্তু এঁকেছি, এটার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে। এবার আসো তল, যার দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই, তাকে আমরা তল বলবো। দেখো, তলের একটি বাস্তব উদাহরণ হচ্ছে আমাদের এই বোর্ডটা। দেখো, এই বোর্ডের দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই, তাহলে আমরা এই বোর্ডটাকে একটা তল বলতে পারি। দেখো, এখানে একটা আয়তাকার ঘনবস্তু আছে, এ বি সি ডি, সি ড্যাশ, ডি ড্যাশ, এ ড্যাশ, বি ড্যাশ, একটি আয়তাকার ঘনবস্তু। এই আয়তাকার ঘনবস্তুর এ বি হচ্ছে দৈর্ঘ্য, বিসি হচ্ছে প্রস্থ এবং ডি, বি ড্যাশ হচ্ছে উচ্চতা। তাহলে এই আয়তাকার ঘনবস্তুর দেখো 6টা পৃষ্ঠতল আছে। তো এ বি সি ডি একটা পৃষ্ঠতল, এর অপোজিটে একটা পৃষ্ঠতল থাকবে, এবং দেখো এ বি, বি ড্যাশ, এ ড্যাশ, এটারও অপোজিটে একটি পৃষ্ঠতল পাবো, এবং এ ডি, ডি ড্যাশ, এ ড্যাশ, এটার অপোজিটে একটা পৃষ্ঠতল পাবো। তাহলে আমরা এই আয়তাকার ঘনবস্তুর টোটাল 6টা পৃষ্ঠতল পাচ্ছি।
তাহলে এই আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে ওই 6টা পৃষ্ঠের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এখন দেখো আমি তোমাদের একটা বাস্তব আয়তক্ষেত্র দেখাচ্ছি, আয়তকার ঘনবস্তু দেখাচ্ছি। দেখো এই যে আয়তকার ঘনবস্তু একটা, এর দেখো এইখানে একটা পৃষ্ঠতল, তার অপোজিট একটা পৃষ্ঠতল আছে। ঠিক এখানে দেখো একটা পৃষ্ঠতল, তার অপোজিটে একটা পৃষ্ঠতল পাচ্ছি। এইখানে একটা পৃষ্ঠতল, দেখো এইখানে একটা পৃষ্ঠতল পাচ্ছি। তাহলে আমরা এই আয়তকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল যদি বের করতে চাই, তাহলে এই 6টা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি যদি যোগ করি, তাহলে আমরা এই সমগ্র এই আয়তকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বের করতে পারবো। তো দেখো আমি এখানে নিয়েছি, দেখো 6টা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 2 ইন্টু আমি নিলাম এ বি সি ডি একটি পৃষ্ঠতল, প্লাস এ বি বি ড্যাশ এ ড্যাশ একটা পৃষ্ঠতল, এবং এ ডি ডি ড্যাশ এ ড্যাশ একটি পৃষ্ঠতল। তাহলে দেখো 2 ইন্টু এ বি সি ডি, এ বি সি ডি, এখানে দেখো দৈর্ঘ্য এ এবং প্রস্থ বি, তাহলে এটা একটা আয়তক্ষেত্র, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এ ইন্টু বি। তাহলে দেখো এইখানে আবার আমাদের এ বি বি ড্যাশ এ ড্যাশ, এটা একটা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য এ, প্রস্থ হচ্ছে সি, তাহলে এ ইন্টু সি, প্লাস দেখো এ ডি ডি ড্যাশ এ ড্যাশ, এখানে আমাদের দৈর্ঘ্য হচ্ছে সি এবং প্রস্থ হচ্ছে বি, তাহলে আমরা বি ইন্টু সি পেলাম। এখন দেখো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা চক্রক্রমিক আকারে লিখলাম, এটাই হচ্ছে বর্গ একক আমাদের সমগ্র আয়তকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এখন আসো আয়তন। আয়তনটা দেখো খুবই সহজ, তোমরা জানো যে কোনো ঘনবস্তুর আয়তন হচ্ছে কিভাবে নির্ণয় করতে হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো আমি লিখলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, সো এ ইন্টু বি ইন্টু সি দিস ইকুয়াল টু এ ইন্টু বি এ বি সি ঘন একক। এখন দেখো আয়তন নির্ণয় করা খুবই সহজ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য আমাদের এ, প্রস্থ বি, উচ্চতা সি, তাহলে এ বি সি ঘন একক হচ্ছে এই আয়তকার ঘনবস্তুর আয়তন। দেখো আয়তকার ঘনবস্তুর কর্ণ আমরা দেখছি এখানে এই যে বি ডি ড্যাশ, এটা হচ্ছে পুরো আয়তকার, এই যে এই আয়তকার ঘনবস্তু, এই ঘনবস্তুর হচ্ছে বি ডি ড্যাশ একটা কর্ণ ধরলাম। তাহলে দেখো আমরা বলবো যে বি ডি ড্যাশ একটা যখন কর্ণ হবে, তখন দেখো এইখানে হচ্ছে আমাদের বি ডি ডি ড্যাশ একটা ত্রিভুজ হচ্ছে, এই ত্রিভুজের এইখানে ডি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো বি ডি ড্যাশ এটা হচ্ছে অতিভুজ। তাহলে দেখো আমরা বললাম ত্রিভুজ বি ডি ডি ড্যাশ এ বিডিটা হচ্ছে তোমার ডি ডি ড্যাশের উপর লম্ব। তাহলে কি হবে, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারবো বি ডি ড্যাশ স্কয়ার ইকুয়াল টু বি ডি স্কয়ার প্লাস ডি ডি ড্যাশ স্কয়ার। এখন দেখো এইখানে আমাদের হচ্ছে বি ডি, এইটার মান হচ্ছে আমাদের, দেখো নিচে একটা আয়তকার ক্ষেত্র আছে, এই আয়তকার ক্ষেত্রের এখানে হচ্ছে যে কর্ণটা আছে আয়তকার ক্ষেত্রের, এই কর্ণ হচ্ছে বিডি। দেখো এই বিডি কর্ণের হচ্ছে মানটা আমরা বের করব। তাহলে দেখো এটা যদি একটি আয়তকার ক্ষেত্র হয়, তাহলে অবশ্যই এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাহলে আমাদের এইটা হবে হচ্ছে অতিভুজ। এখন দেখো তাহলে আমরা বললাম ত্রিভুজ বি এ ডি এডিটা হচ্ছে এ বির উপরে লম্ব, তাহলে বিডি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস এবি স্কয়ার। এখন এই মানটা এখানে বসাই দাও, দেখো বিডির মানটা আমাদের এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার এখানে বসাই দিলাম, তাহলে এডি স্কয়ার প্লাস এবি স্কয়ার প্লাস ডি ড্যাশ স্কয়ার। এখন দেখো এডির মান হচ্ছে বি স্কয়ার, এবির মান হচ্ছে এ স্কয়ার এবং ডি ডি ড্যাশের মান হচ্ছে সি স্কয়ার। তাহলে দেখো এখন আমরা এটা চক্রক্রমিক আকারে সাজিয়ে লিখি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে বি ডি ড্যাশ ইকুয়াল টু রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এককটাই হবে হচ্ছে আমাদের এই আয়তকার ঘনবস্তুর কর্ণ। এখন আমরা আলোচনা করব সমবৃত্ত ভূমিক কোণক নিয়ে। দেখো ও এ সি সমকোণী ত্রিভুজকে ও এ রেখার চতুর্দিকে ঘোরানোর ফলে এবিসি সমবৃত্ত ভূমিক কোণক উৎপন্ন হয়েছে। দেখো এই যে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি সি ও এ একটি সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের ও এ রেখাকে ফিক্সড রেখে যদি এই সমকোণী ত্রিভুজটাকে ঘোরানো হয়, তাহলে এরকম একটা সমবৃত্ত ভূমিক কোণক উৎপন্ন হবে। এই সমবৃত্ত ভূমিক কোণকের আমরা ধরে নিলাম ও এ ইকুয়াল টু এইচ একটি উচ্চতা, এবং সি এ হচ্ছে হেলানো উচ্চতা এল, আর দেখো এই যে ব্যাসার্ধ ধরে নিলাম ও সি ইকুয়াল টু আর। তাহলে দেখো আমরা
বক্রতলের ক্ষেত্রফলটা কিভাবে বের করবো? বক্রতল হচ্ছে এই যে এইখানে দেখো, এই যে আমি শেড করেছি, এই যে এইখানে এইটুকু হচ্ছে বক্রতল, এই যে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে বক্রতল। এই বক্রতলের ক্ষেত্রফল বের করবো হচ্ছে দেখো হাফ ইন্টু ভূমির পরিধি ইন্টু হেলানো উচ্চতা। তাহলে এই যে হাফ ইন্টু ভূমির পরিধি হচ্ছে 2πr, যেহেতু এটা একটা বৃত্ত, এই বৃত্তের পরিধি হচ্ছে 2πr, এটাই হচ্ছে ভূমির পরিধি, এবং হেলানো উচ্চতা হচ্ছে আমার এল। তাহলে দেখো এই 2 ভ্যানিশ করো, তাহলে পাই আর এল বর্গ এককটা হবে হচ্ছে তোমার বক্রতলের ক্ষেত্রফল। এখন আসো সমগ্র তলের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব। সমগ্র তল হচ্ছে দেখো এই যে বক্রতলের ক্ষেত্রফলটা কিন্তু আমরা অলরেডি বের করে ফেললাম। এখন এই বক্রতলের ক্ষেত্রফল আর এই যে নিচে যে ভূমির ক্ষেত্রফল দেখতে পাচ্ছি, এইটার যোগফলই তো হবে হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক তেমনই দেখো এই যে বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল লিখলাম, তাহলে দেখো বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল প্লাস ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তাহলে পাই আরটা কমন নাও, এল প্লাস আর বর্গ এককটাই হবে হচ্ছে তোমার সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, এখন দেখো আয়তন বের করব কিভাবে। আয়তন দেখো 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আসলে দেখো এই যে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতাটা আসলে কি, দেখো এই যে পাই আর স্কয়ার এইচ, তার আগে আমরা 1/3 গুণ করছি। তো এখন দেখো এই যে পাই আর স্কয়ার এইচটা আসলে কি ছিল জানো, এটা ছিল হচ্ছে সিলিন্ডারের আয়তন। দেখো এই যে নিচে আমি একটা চিত্র অঙ্কন করছি, এই চিত্রে দেখো একটা, এই যে দেখো আমি একটা তোমাকে সমবৃত্ত ভূমিক কোণক দেখাচ্ছি। দেখো এই যে একটা সমবৃত্ত ভূমিক কোণক দেখতে পাচ্ছ, এরকম একটা সমবৃত্ত ভূমিক কোণক যদি তুমি পানি ভর্তি সিলিন্ডারের ভিতরে ঢুকায় দাও, তাহলে দেখবা ওই সিলিন্ডারের 1/3 অংশ হচ্ছে এই কোণকটা দখল করবে, আর 2 ভাগ পানি হচ্ছে উপরের দিকে উঠে যাবে। তাহলে তুমি নিশ্চিত করে বলতে পারছো যে সিলিন্ডারের যে আয়তনটা, সেই আয়তনের আগে যদি তুমি 1/3 লাগাও, মানে 1/3 অংশ যেহেতু দখল করছে, তাহলে দেখো আমি 1/3 গুণ করলাম, তার সঙ্গে পাই আর স্কয়ার এইচটা গুণ করলাম, তাহলে এত ঘন এককটাই হবে হচ্ছে এই সিলিন্ডার, এই সমবৃত্ত ভূমিক কোণকের আয়তন। দ্যাট মিন্স এই সিলিন্ডারের আয়তনের 1/3 হবে হচ্ছে এই সমবৃত্ত ভূমিক কোণকের আয়তন। আশা করি তুমি এই কোণকের ব্যাপারটা আর এই সিলিন্ডারের ব্যাপারটা বুঝতে পারছো। এখন দেখো এই যে এখানে আমি লিখছি হেলানো উচ্চতাটা আসলে কি, এই যে দেখো একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে এখানে, তাহলে এখানে তুমি দেখো সমবৃত্ত ভূমিক, এই যে তুমি এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিটে আমাদের অতিভুজ আছে, এবং এটা হচ্ছে উচ্চতা ও এই একটা উচ্চতা, এবং দেখো ওসি হচ্ছে আমাদের ভূমির ব্যাসার্ধ, দ্যাট মিন্স আর। তাহলে দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে দেখো এল স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, দ্যাট মিন্স এল ইকুয়াল টু রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এটাই হচ্ছে আমাদের হেলানো উচ্চতা। আশা করি তোমরা এটা খুবই ভালো মতো বুঝতে পেরেছো। এখন আমি আলোচনা করব গোলক নিয়ে। দেখো কোন অর্ধবৃত্ত ক্ষেত্রের ব্যাসকে অক্ষ ধরে ওই ব্যাসের চতুর্দিকে অর্ধবৃত্ত ক্ষেত্রকে একবার ঘুরিয়ে আনলে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে গোলক বলে। দেখো এই যে এইরকম একটা অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তের দেখো যে কালো কালার করে রাখছি, এইটা হচ্ছে অর্ধবৃত্তের ব্যাস। এই ব্যাসকে যদি আমি ফিক্সড রাখি, রেখে যদি এইভাবে যদি ঘোরানো হয়, দেখো এইভাবে যদি আমি ঘুরাই, তাহলে একটা এই যে এইরকম একটা গোলক উৎপন্ন হবে। তো দেখো এই গোলকের, দেখো এই যে আমি ধরেছি, এই যে এখান থেকে এসি, এইটা হচ্ছে এই গোলকের ব্যাস। তো দেখো এই যে এটা যদি গোলকের কেন্দ্র হয়, তাহলে কেন্দ্র থেকে দেখো আমি যেদিকেই রেখা টানি না কেন, সেটাই কিন্তু আর দূরত্বে মানে ব্যাসার্ধ হবে। দেখো এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ, এখান থেকে নিচের দিকেও ব্যাসার্ধ, এইটাও ব্যাসার্ধ। আর এইটা হচ্ছে তোমার একটা সিলিন্ডারের ভিতরে, এখানে যদি আমি একটা এই গোলকটাকে যদি একটা সিলিন্ডারের ভিতরে ঢোকাই দিই, এই সিলিন্ডারের যদি তোমার সিলিন্ডারের ভিতরে যদি এই গোলকটা এঁটে যায়, তাহলে ওই সিলিন্ডারের আয়তন উচ্চতা আর এই গোলকের উচ্চতা কিন্তু সেম হবে। তাই আমি দেখো এখানে উচ্চতাটা দেখো, এই যে সিলিন্ডার আসছে একটা, এই সিলিন্ডারের উচ্চতা যেহেতু এইচ, তাহলে দেখো এইচ ইকুয়াল টু এই যে এখান থেকে আর, আর এইখান থেকে আর, এই যে দেখো এই যে এখান থেকে আর এই পর্যন্ত একটা আর, আর এইখান থেকে এই পর্যন্ত একটা আর, তাহলে এইচ ইকুয়াল টু 2r হবে। তাহলে খুব সহজেই তুমি একটা সিলিন্ডারের ভিতরে একটা যদি তুমি গোলক ঢুকিয়ে দাও, তাহলে কিন্তু তুমি তার গোলকের পৃষ্ঠতলে ক্ষেত্রফলটা খুব সহজেই নির্ণয় করতে পারবা। পৃষ্ঠতলে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য
দেখো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমিপৃষ্ঠের পরিধি ইনটু উচ্চতা। ভূমিপৃষ্ঠের পরিধি কি? এই যে দেখো ভূমিপৃষ্ঠে এই যে গোলকটা যেভাবে টাচ করে আছে, যদি টাচ করে থাকে এই গোলকের হচ্ছে এই ভূমির পরিধি হচ্ছে 2πr। তো আমি লিখলাম ভূমিপৃষ্ঠের পরিধি হচ্ছে 2πr ইনটু এই যে দেখো এই যে বললাম যে r প্লাস r, দ্যাট মিন্স h ইকুয়াল টু 2r। এখানে বসায় দাও, গুণ করে দাও, তাহলে কি 4πr² বর্গ এককটাই হবে হচ্ছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। দেখো গোলকের আয়তনটা কিভাবে নির্ণয় করা যায়। গোলকের আয়তন দেখো দুইটা সমবৃত্ত ভূমিক কোণক যদি আমরা যোগ করি তাহলে দেখো গোলকের আয়তন পাবো। কিভাবে? দেখো এই যে এখানে এই যে আমরা এখানে দেখো যে এইটা যদি একটা গোলকের উচ্চতা হয় এবং এটা যদি গোলকের কেন্দ্র হয়, দেখো কেন্দ্র থেকে এইখানে এই পর্যন্ত আর, এইদিকে এই পর্যন্ত আর, এইখান থেকে এইদিকেও আর, তাহলে এটা যদি উচ্চতা h ধরি তাহলে h ইকুয়াল টু আমরা পাবো r প্লাস r, দ্যাট মিন্স h ইকুয়াল টু 2r। এখন দেখো এই যে আমরা বলছিলাম যে কোন সমবৃত্ত ভূমিক কোণকের আয়তন তো আমরা আগে থেকে জানি যে 1/3 πr² h, যেহেতু আগে প্রমাণ করছি, তাহলে প্লাস 1/3 πr² h লিখলাম। এখন দেখো 1/3 πr² যদি কমন নিই তাহলে h প্লাস h থাকে, তাহলে কি হয় 1/3 πr² ইন্টু 2h। এখন h এর মানটা যেহেতু উচ্চতাটা r প্লাস r 2r পেলাম, তাই এখানে হচ্ছে গুণ করে দাও। আচ্ছা তাহলে দেখো এই যে 2 ইন্টু 2 দ্যাট মিন্স 4, আর এই যে এখানে 3 আছে তাহলে 4/3, আর এখানে পাই আর এই যে r ইন্টু r, r² ইন্টু r, দ্যাট মিন্স 4/3 পাই r³ ঘন এককটাই হচ্ছে তোমার এই গোলকের আয়তন। দেখো গোলকের তলচ্ছদে h উচ্চতায় উৎপন্ন বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করব। তো দেখো এইটা একটা গোলক, এটা একটা গোলক, এই গোলকের কেন্দ্র হচ্ছে ও থেকে h উচ্চতায় p বিন্দুতে দেখো সিপি এর দৈর্ঘ্যটাই হচ্ছে আমার h উচ্চতায় একটা বৃত্তের ব্যাসার্ধ। দেখো এখানে একটা বৃত্ত অঙ্কন হয়েছে। তো দেখবা তোমরা একটা টেনিস বলকে যদি মাথার দিকে কাটো তাহলে দেখবা ঠিক শেপটা এরকম একটা শেপ হবে। এই শেপে এই যে এখানে দেখো একটা বৃত্ত হবে, ওই বৃত্তের ব্যাসার্ধ একটা আমরা পাবো, ওই ব্যাসার্ধ সিপি ইকুয়াল টু a ধরলাম। আর এখানে একটা দেখো h উচ্চতায় যেহেতু এখানে একটা বিন্দু নিছি, এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন হবে। তাহলে দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিটে আমাদের এখানে যে ও থেকে দেখো এর পরিধি পর্যন্ত আর এখানে আর, তাহলে এই 90 ডিগ্রি অপোজিটে আছে হচ্ছে আর, দ্যাট মিন্স অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাবো কি r² ইকুয়াল টু h²। দেখো লম্ব স্কয়ার প্লাস ভূমি হচ্ছে a², আর এটাই হচ্ছে আমার ওই h উচ্চতায় উৎপন্ন বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটার মানই বের করতে হবে, তাহলে এটা এই পাশে নিয়ে আসো, তাহলে r² মাইনাস h², দ্যাট মিন্স a ইকুয়াল টু √r² মাইনাস h²। এককটাই হচ্ছে এই গোলকের তলচ্ছদে h উচ্চতায় উৎপন্ন বৃত্তের ব্যাসার্ধ। আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমি আলোচনা করব পিরামিড সম্পর্কে। দেখো যে ঘনবস্তুর শীর্ষবিন্দু একটি থাকবে, দেখো আমি তোমাদের একটি বাস্তব পিরামিড দেখাচ্ছি। এই যে পিরামিডে দেখো শীর্ষবিন্দু একটি আছে, যে এই ঘনবস্তুটার শীর্ষবিন্দু একটি থাকবে এবং যা একটি বহুভুজের উপর অবস্থান করবে। দেখো নিচে আমরা একটা বর্গাকার ক্ষেত্রের উপরে এই পিরামিডটা অবস্থান করছে, যা একটি বহুভুজ, এই বহুভুজের উপরে এই পিরামিডটা অবস্থান করছে। আচ্ছা তাহলে দেখো বহুভুজগুলো বর্গাকার আয়তাকার হতে পারে, তাহলে দেখো আমাদের এই বহুভুজটা এই যে বর্গাকার বহুভুজের উপর এই পিরামিডটা অবস্থান করছে। ওকে, তারপর দেখো পার্শ্বতলগুলো ত্রিভুজ আকার হবে। এই যে দেখো পার্শ্বতলগুলো আমি এঁকেছি, এই যে পার্শ্বতলগুলো দেখো প্রত্যেকটা পার্শ্বতল ত্রিভুজ আকৃতির। ওকে, যদি পার্শ্বতলগুলো সর্বসম ত্রিভুজ হয় তাহলে তাকে সুষম পিরামিড বলা হবে। এই ত্রিভুজগুলো যদি সর্বসম ত্রিভুজ হয় তাহলে এই পিরামিডটাকে আমরা সুষম পিরামিড বলতে পারবো। আচ্ছা এবার দেখো শীর্ষবিন্দু ও ভূমির যে কোনো কৌণিক বিন্দুর সংযোগ রেখাকে পিরামিডের ধার বলা হয়। শীর্ষবিন্দু ও ভূমির যে কোনো কৌণিক বিন্দু, এই যে শীর্ষবিন্দু দেখো এই যে এটা আছে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু হতে এই যে তোমার এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে কৌণিক বিন্দুর হচ্ছে যেই দূরত্বটা, এটাকে আমরা ধার বলবো পিরামিডের। আচ্ছা এবার দেখো শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে পিরামিডের উচ্চতা বলা হয়। এই যে শীর্ষবিন্দু হতে দেখো শীর্ষবিন্দু হতে এই যে ত্রিভুজের ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এইটাকে পিরামিডের হেলানো উচ্চতা বলা হবে। একে আমরা এল দ্বারা প্রকাশ করেছি। দেখো চিত্রে আমরা এই যে এখানে একটা পিরামিড এঁকেছি,
এই যে এখানে দেখো যে এই ভূমির হচ্ছে এই হেলানো উচ্চতাটা বের করার সিস্টেমটা কি দেখো, যে দেখো হচ্ছে আমরা এই যে এখানে এই যে পিরামিডটা দেখতে পাচ্ছ, এখানে একটা অন্তবৃত্ত আঁকা হয়েছে, আর এই অন্তবৃত্ত থেকে দেখো এই যে এই পর্যন্ত এই যে আর এখানে, আর এইখানে যদি আমরা এর মাঝখান দিয়ে একটা কাঠি ভরে দিই, তাহলে আমরা এই পিরামিডের উচ্চতাটা পেয়ে যাবো। তাহলে এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন হবে, কার সাথে, এই যে দেখো হেলানো উচ্চতার সাথে। তাহলে এই হেলানো উচ্চতাটা হবে হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে দেখো আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, দ্যাট মিন্স এইচ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আর স্কয়ার। তাহলে এল ইকুয়াল টু রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ারটা হবে হচ্ছে আমার এই পিরামিডের হেলানো উচ্চতা। এখন দেখো আমরা এই এই পিরামিড ব্যবহার করে কয়টি সূত্র আলোচনা করব। তাহলে দেখো কোন পিরামিডের উচ্চতা এইচ, ভূমির অন্তবৃত্তের ব্যাসার্ধ আর এবং হেলানো উচ্চতা এল হলে আমরা বের করলাম এল ইকুয়াল টু রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এখন দেখো পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল কিভাবে বের করব। এই যে দেখো ভূমির ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল মানে দেখো এই যে এটা হচ্ছে ভূমি, এই যে বর্গাকার যে আমরা দেখতে পাচ্ছি, এই ভূমির ক্ষেত্রফলটা বের করতে হবে। তারপরে কি এই যে পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল, এই যে এখানে দেখো 4টা পার্শ্বতল আছে, এই 4টা পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল যোগ করলে আমরা পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল পাবো। এখন ব্যাপার হচ্ছে দেখো ভূমির ক্ষেত্রফলটা আমরা লিখলাম প্লাস হাফ ইন্টু ভূমির পরিধি ইন্টু হেলানো উচ্চতা। তাহলে কি হবে, হাফ ইন্টু ভূমির পরিধি, দ্যাট মিন্স এই যে এইটা দেখো এইটা হচ্ছে আমাদের বর্গাকার পরিধি, ভূমির পরিধি, তাহলে 4 হবে। আয়তকার হলে তোমরা হচ্ছে বের করবা এইভাবে, এমনি ভাবে যে কোনো ভাবে আমরা ভূমির পরিধিটা বের করতে পারবো, কারণ 4 বাহুর যোগফলটা বের করলে ভূমির পরিধিটা পেয়ে যাবো, যে ভুজেরই হোক না কেন। তারপরে কি হেলানো উচ্চতাটা গুণ করবা, তার আগে হাফ দিবা, আর আমাদের তার আগে থাকলো কি ভূমির ক্ষেত্রফল। তাহলে আমরা পাবো হচ্ছে পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল। এখন দেখো আয়তন কি, পিরামিডের আয়তন হচ্ছে 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে 1/3 ভূমির ক্ষেত্রফল তো বুঝতেই পারছো যে ভূমির ক্ষেত্রফলটা বের করবে এখান থেকে, আর উচ্চতা হচ্ছে তোমার এইচ, যেটা হচ্ছে আমাদের এই যে পিরামিডের মাঝখান দিয়ে যেটা পাবো এটাই হবে আমাদের উচ্চতা এইচ। এটা বসাই দিলে আমরা এই পিরামিডের আয়তন পেয়ে যাব। দেখো এখন আমরা আলোচনা করব প্রিজম নিয়ে। দেখো প্রিজমটা কি, যে ঘনবস্তুর দুই প্রান্ত সর্বসম ও সমান্তরাল বহুভুজ দ্বারা আবদ্ধ এবং অন্য তলগুলো সামান্তরিক, তাকে প্রিজম বলে। দেখো এই যে আমি এখানে একটা প্রিজম এঁকেছি, এই প্রিজমের দেখো দুই মাথা আছে সর্বসম সমান্তরাল বহুভুজ, দ্যাট মিন্স দুইটা হচ্ছে ত্রিভুজ আছে। দেখো সর্বসম দুইটা ত্রিভুজ আছে, আর এই যে পার্শ্বতলগুলো যে দুই সাইডে দেখো দুইটা সমান্তরিক আছে। দেখো এই যে সমান্তরিক, এই যে একটা সমান্তরিক এবং এইখানে একটা সমান্তরিক। তাহলে দেখো যে ঘনবস্তুর দুই প্রান্ত সর্বসম ও সমান্তরাল বহুভুজ দ্বারা আবদ্ধ এবং অন্য তলগুলো সামান্তরিক, তাকে প্রিজম বলে। আচ্ছা এখন দেখো প্রিজমের দুই প্রান্তকে ইহার ভূমি এবং অন্যান্য তলগুলোকে পার্শ্বতল বলে। তো দেখো এই যে দুই প্রান্ত আমাদের ত্রিভুজের মতো দেখা যাচ্ছে, এই দুই প্রান্ত হচ্ছে এই প্রিজমের ভূমি, আর এই যে দুই পাশে দেখো দুইটা সামান্তরিক দেখা যাচ্ছে, এই দুটা হচ্ছে প্রিজমের পার্শ্বতল। এখন দেখো সবগুলো পার্শ্বতল আয়তকার হলে প্রিজমটিকে খাড়া বা সমপ্রিজম বলা হয়। যদি পার্শ্বতলগুলো আয়তকার হতো তাহলে আমরা এই প্রিজমটিকে খাড়া বা সমপ্রিজম বলতাম। আচ্ছা, এবং অন্য ক্ষেত্রে প্রিজমটিকে তির্যক প্রিজম বলা হবে। দেখো প্রিজমের আয়তনটা কিভাবে নির্ণয় করব, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এই যে আমাদের ভূমির ক্ষেত্রফল হচ্ছে দেখো এই যে এখানে একটা, যেহেতু দুইটা আমরা বলেছি ভূমি, এই ভূমির ক্ষেত্রফল বের করব আর হচ্ছে কি এই উচ্চতাটা বের করব। তাহলে আমরা এই প্রিজমের আয়তনটা বের করতে পারবো। এখন দেখো প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফলটা কি, 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল। এই যে আমাদের দুইটা ভূমি আছে, দেখো এখানে একটা ভূমি এবং এখানে একটা ভূমি, তাহলে 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। এই যে এই সাইডে পার্শ্বতল দেখো আয়তকার আছে, সরি সামান্তরিকের মতো দুইটা আমাদের হচ্ছে পার্শ্বতল আছে। তো এটা যদি আয়তকার হতো তাহলে আয়তকার পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতাম। তাহলে দেখো 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল থাকলো প্লাস ভূমির পরিসীমা, ভূমির যে পরিসীমা হবে ইন্টু উচ্চতা। তাহলে আমরা এই প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারবো। আশা করি
প্রিজমের ক্ষেত্রফল এবং আয়তন কিভাবে বের করতে হয় তোমরা পারবা। একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 16 মিটার, 12 মিটার ও 4.5 মিটার। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য ও আয়তন নির্ণয় করো। দেখো, মনে করি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য A ইকুয়াল টু 16 মিটার। তারপর দেখো আয়তকার ঘনবস্তুর প্রস্থ B ইকুয়াল টু 12 মিটার এবং উচ্চতা, আয়তকার ঘনবস্তুর উচ্চতা C ইকুয়াল টু ধরে নিলাম 4.5 মিটার। তাহলে আয়তকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতল দ্যাট মিন্স পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে আয়তকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল টু ইন্টু AB প্লাস BC প্লাস CA বর্গ একক। তাহলে কি হবে, 2 ইন্টু, গুণ করে দাও, 16 ইন্টু 12 প্লাস 12 ইন্টু 4.5 প্লাস 4.5 ইন্টু 16। তাহলে এটা টোটালি ক্যালকুলেশন করলে আমাদের কত দাঁড়াবে, 2 ইন্টু 16 ইন্টু 12 প্লাস 12 ইন্টু 4.5 প্লাস 4.5 ইন্টু 16 দিস ইকুয়াল টু 636 বর্গ একক। এটা হচ্ছে আমাদের আয়তকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এখন হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা জানি কি, রুট ওভার A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ার। তাহলে কি হবে বলো তো, রুট ওভার 16 স্কয়ার প্লাস 12 স্কয়ার প্লাস 4.5 স্কয়ার, কর্ণটা হবে একক। তাহলে এটা ক্যালকুলেশন করে ফেলো। এটা ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে 16 স্কয়ার প্লাস 12 স্কয়ার প্লাস 4.5 স্কয়ার রুট, এটা আসছে 20.5 একক। ওকে, এখন দেখো আমরা আয়তনটা নির্ণয় করব। আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আয়তন ইকুয়াল টু ABC ঘন একক। তাহলে 16 ইন্টু 12 ইন্টু 4.5 ঘন একক। তাহলে এটা কত হবে, এটা হচ্ছে দেখো
16 ইন্টু 12 ইন্টু 4.5, 864 ঘন একক। এটা হচ্ছে আমাদের আয়তন।